এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। Express News brought to you by Sri Ramakrishna Institute of Medical Sciences and Shonoka Hospital. নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ, শুরু করছি এক্সপ্রেস নিউজ। বিধায়কের মানবিক রূপ। বৃষ্টিবিঘ্নিত দিনে ব্যবসায়ীদের হাতে বড় ছাতা ছাউনি তুলে দিলেন বিধায়ক। বিধায়কের মানবিক রূপ। বৃষ্টিবিঘ্নিত দিনে ব্যবসায়ীদের হাতে বড় ছাতা ছাউনি তুলে দিলেন বিধায়ক। ছাতা পেয়ে খুশি ব্যবসায়ীরা। বিধায়ক জানালেন, 12টি অঞ্চলে প্রত্যেকটি হাটে ব্যবসায়ীদের ছাতা উপহার দেওয়া হবে। গ্রীষ্ম, বর্ষা, শীত প্রতিটি ঋতুতে হাটে পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। মাথায় নেই ছাদ বা স্থায়ী কোনো কাঠামো, তাই খোলা আকাশের নিচে বসেই চলে কেনা বেচা। হাট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন বর্ষাকালে। বৃষ্টিতে ভিজে করতে হয় কেনা বেচার কাজ। এবার সেই সব হাট ব্যবসায়ীদের সমস্যার কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বৃহস্পতিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা হাটে প্রায় 200 ব্যবসায়ীর হাতে তুলে দিলেন বড় আকারের ছাতা। প্রচণ্ড রৌদ্র আর এই সঙ্গে বৃষ্টি, যারা হাটে গরিব, যারা বিক্রেতা, এবং সেই সঙ্গে মেনলি আমাদের লাউদোহা হাট, আমাদের পাণ্ডবেশ্বর হাট, আমাদের গৌরবাজার হাট, আমাদের হরিপুর হাট, এখানে চাষিরাই নিজেরাই তাদের বিক্রিত ফসল নিয়ে হাটে বসেন জিনিস বিক্রি করার জন্য। তো তাদের সুবিধার্থে আমরা ঠিক করেছি যে বিধায়ক তহবিল থেকে এদের প্রত্যেককে আমরা ছাতা দিচ্ছি, বড় নীল সাদা ছাতা দেওয়া হচ্ছে তাদের সুবিধার জন্য। এই ছাতার নিচেই যেমন শাকসবজি বৃষ্টির জল থেকে রক্ষা পাবে, তেমনই রক্ষা পাবে ব্যবসায়ী। এদিন ছাতা উপহার পেয়ে হাট ব্যবসায়ী গোসাই কর্মকার শেখ ইসরাইলরা বললেন, বর্ষায় যখন তখন বৃষ্টি নামে খুব সমস্যা হয়। ছাতা পাওয়ায় সেই সমস্যা লঘু হবে বলে জানান তারা। বৃষ্টিতে আমাদের খুব সমস্যা হয়, রোদ খুব লাগে, তার জন্য ছাতাটা পেলাম, ওরা সব দিলেন আমাদের ভালো। গরিব মানুষ আমাদেরকে উন্নয়নের জন্য আমাদেরকে তো এই গরিব মানুষকে দান করেছে, খুব ভালো কথা, আমাদের খুব খুশি হইলাম আমরা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস। একসময় যা ছিল বর্ধমানের গর্ব, যা পাড়ি দিত দেশ বিদেশের বাজারে, সেই ঐতিহাসিক কাঞ্চননগরের ছুরিকাচি শিল্প আজ কর্মীর অভাবে বিলুপ্তির পথে। কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং সরকারি উদাসীনতা এই শিল্পকে ঠেলে দিয়েছে গভীর সংকটে। বর্ধমানের কাঞ্চননগর একসময় পরিচিত ছিল ভারতের শেফিল্ডস নামে। এখানকার সুদক্ষ কারিগরদের হাতে তৈরি ছুরি, কাঁচি, বটি, দা, কুড়ুল, এমনকি তলোয়ার এবং লোহার শিকলও দেশ বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছিল। হাপড় টেনে লোহাকে পিটিয়ে শৈল্পিক রূপ দেওয়াই ছিল তাদের নিত্যদিনের কাজ। এই শিল্প শুধু এলাকার অর্থনীতিকেই চাঙ্গা রাখত না, বরং বর্ধমানের ঐতিহ্যকেও বহন করত। তবে বর্তমানে এই শিল্পের ভবিষ্যৎ ঘোর সংকটে। শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা একে একে এই পেশা ছেড়ে অন্য জীবিকা বেছে নিচ্ছেন। কাঁচামালের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, বিশেষত লোহার দাম বৃদ্ধি, ছোট ছোট কারিগরদের পক্ষে এই শিল্প চালিয়ে যাওয়া অসম্ভব করে তুলেছে। উপরন্তু আধুনিক যন্ত্রনির্ভর যুগে হাতে গড়া এই শিল্পের কদরও কিছুটা কমেছে। সব কাজে আসতে চাইছে না, এর কঠোর পরিশ্রম, এই জন্য কেউ, আমাদের ছেলেরাও কেউ শিখছে না, সব অন্য কাজে শিখছে, এবং অন্য লোকও তো শিখছেই না, আমাদের ছেলেমেয়েরাও থাকছে না। এই আটারি, কুড়ুল, বটি, কোদাল, কাস্তে, এইসব টাংনা, এইসব আমরা মেরামতি করি, নতুন কিনে আনে ধার করে দিই, বাঁট লাগিয়ে দিই। হ্যাঁ, কোদাল নতুন তৈরি করি, বটি তৈরি করি। অনেক শিল্পী এখন দিনের বেলায় অন্য কাজ করে, বিকেলে বা ফাঁকা সময় এই পেশায় যুক্ত হচ্ছেন। তাদের চোখে মুখে এখন একটাই প্রশ্ন, তাদের পূর্বপুরুষদের এই শিল্প কি এভাবেই হারিয়ে যাবে?
সরকারি অনুদান, প্রশিক্ষণের ব্যবস্থা এবং কাঁচামাল প্রাপ্তিতে সাহায্য করলে হয়তো এই ঐতিহাসিক শিল্পকে বাঁচানো সম্ভব হবে। অন্যথায় ইতিহাসের পাতায় উজ্জ্বল থাকা বর্ধমানের এই ঐতিহ্যবাহী ছুরি-কাঁচি শুধু স্মৃতির পাতাতেই রয়ে যাবে। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শিলিগুড়ির হাসমি চকে বিশাল বটগাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হলো হনুমান মন্দির। বন্ধ হিলকার্ড রোড। যুদ্ধকালীন তৎপরতায় চলছে রাস্তা পরিষ্কারের কাজ। শিলিগুড়ির হাসমি চক সংলগ্ন হিলকার্ড রোডে বুধবার গভীর রাতে একটি বিশাল আকৃতির পুরনো বটগাছ আচমকাই ভেঙে পড়ে। এই বটগাছটিকে কেন্দ্র করেই ছিল একটি প্রাচীন হনুমান মন্দির। গাছ ভেঙে পড়ায় মন্দিরটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার আকস্মিকতায় হতচকিত হলেও স্থানীয় বাসিন্দারা দ্রুততার সাথে মন্দিরের ভেতরে থাকা দেবতার মূর্তিগুলি নিরাপদ স্থানে সরিয়ে আনতে সক্ষম হন। এই দুর্ঘটনার ফলে হাসমি চক থেকে সেবক মোড় যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটি রাত থেকেই সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার জেরে নিত্যযাত্রী ও যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকেই শিলিগুড়ি পুর নিগমের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরানোর কাজ শুরু করেছে। ধাপে ধাপে গাছের ডালপালা ও গুড়ি কেটে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। আশা করা হচ্ছে দ্রুতই এই রুটে যান চলাচল স্বাভাবিক হবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আধুনিক সভ্যতার আলো থেকে বহু দূরে পুরুলিয়ায় 1 নম্বর ব্লকের মানারা গ্রাম পঞ্চায়েতের সহিসপাড়ায় প্রায় 15টি পরিবার গত 20 বছরেরও বেশি সময় ধরে এক তীব্র জল সংকটের সঙ্গে নিরন্তর সংগ্রাম করে চলেছে। বর্ষার কয়েকটি মাস নদী জলে ভরপুর থাকলেও সে সময় নদীর প্রবল স্রোতে জলেই তাদের কাজ চালাতে হয়। বাকি সময় যখন নদীর জল কমে যায় তখন চুয়া কেটে তাদের জল সংগ্রহ করতে হয়। এই চুয়ার জল সব সময় পর্যাপ্ত বা পরিষ্কার হয়ও না। গ্রামবাসীরা জানান দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে তারা এই কষ্টের মধ্যেই জীবনযাপন করছেন। প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো সুরাহা মেলেনি। বর্ষার সময় বালি ডুবে যায়, তখন আমরা এদিকে ওদিকে জল খাই বাঁধের পুকুরে। আমরা যতদিন এখানকে বাস করছি ততদিন এলে, এখন আমাদের 20-25 বছর বাস করা এখানে হয়েছে। গ্রামে একটি নলকূপ থাকলেও সেটি খননের পরদিন থেকেই ঘোলাটে এবং দুর্গন্ধযুক্ত জল বের হয়, তা ব্যবহারের জন্য সম্পূর্ণ অনুপযোগী। ফলস্বরূপ গ্রামবাসীরা বাধ্য হয়ে নদীর দূষিত জল ব্যবহার করেন, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ। জলের সমস্যা ঢেরেই হইতো, আমরা তো নদীর জল আনি খাই দিন থেকে। যতদিন আমরা এখানে বনবাস করে আছি ততদিন নদীর জলে খাই। বর্ষার দিনে এখানে ইয়ে করে বহির জল খাই আমরা। অকরবাইত গ্রামের সহিসপাড়ার এই অসহায় মানুষগুলোর দুর্দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আজও দেশের বহু প্রত্যন্ত অঞ্চলে ন্যূনতম নাগরিক সুবিধা যেমন বিশুদ্ধ পানীয় জল কতটা দুষ্প্রাপ্য। এই গ্রামবাসীদের জন্য একটি স্থায়ী পানীয় জলের ব্যবস্থার দিকে দ্রুত প্রশাসনের নজর দেওয়া অত্যন্ত জরুরি। তাদের দীর্ঘদিনের এই জলকষ্ট দূরীকরণে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে, নাকি আজও তারা নীরবে প্রকৃতির উপর নির্ভরশীল হয়েই জীবন কাটাবে, সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। Sri Ramakrishna Institute of Medical Sciences and Shonuka Hospital, দেশের প্রথম ইনস্টিটিউট, a complete cancer hospital and research center, উন্নত মানের রেডিওথেরাপির ব্যবস্থা, এই রাজ্যে প্রথম ডিজিটাল পেট সিটি। Sri Ramakrishna Institute of Medical Sciences and Shonuka Hospital, excellence in health education and affordable healthcare, Molandiki, Kaksha, Durgapur। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হলো সৃষ্টিশ্রী আম মেলা। বৃহস্পতিবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হলো সৃষ্টিশ্রী আম মেলা। বৃহস্পতিবার বিকেলে প্রদীপ প্রজ্বলন এবং আম গাছের চারাতে জল দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়িকা সাবিত্রী মিত্র। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে মালদা জেলা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতর এবং গ্রাম উন্নয়ন দফতরের যৌথ সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় শতাধিক প্রজাতির আম নিয়ে প্রদর্শনী ও প্রতিযোগিতার ব্যবস্থাও করা হয়েছে। আম প্রদর্শনী ছাড়াও মেলায় আম নিয়ে তৈরি বিভিন্ন ধরনের মিষ্টান্ন বিক্রি হচ্ছে। মালদার কলেজ ময়দানে 19 থেকে 22 জুন পর্যন্ত 4 দিন ধরে চলবে এই মেলা। মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া জানান, এই 4 দিনের মেলায় মালদা সহ অন্যান্য জেলার আম চাষিরাও অংশ নিয়েছেন। আমাদের মালদার যারা বিভিন্ন গ্রোয়ার্স আছে তাদের মালদা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশন সবার সহযোগিতায় আমরা এখানে আম প্রদর্শনী হচ্ছে এবং মোর দেন 100 ভ্যারাইটিস অফ ম্যাঙ্গোস ফ্রম দি মালদা ডিস্ট্রিক্ট এবং নিয়ার বাই ডিস্ট্রিক্টস থেকে এখানে রাখা হচ্ছে। তাদের মধ্যে কম্পিটিশন হবে এবং যে গ্রোয়ার্সের আম আমাদের জিউরি সব থেকে ভালো পছন্দ করবে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। সেরা মিষ্টান্ন প্রস্তুতকারীকে পুরস্কৃত করা হবে এবং আম গাছের চারাও বিতরণ করা হচ্ছে। এই মেলা মালদার আম শিল্পকে উৎসাহিত করবে বলেও মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কালো জামের পরিচিত গণ্ডি পেরিয়ে এবার শিলিগুড়ির বুকে দেখা মিলল থাইল্যান্ডের দুর্লভ সাদা জামের। হাকিমপাড়ার বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী বাপি সাহা তার ছাদ বাগানে এই বিরল ফল ফলিয়ে গোটা উত্তরবঙ্গকে তাক লাগিয়ে দিয়েছেন। বাপি সাহা, যিনি প্রতি বছর গ্রীষ্মকালে নতুন নতুন ফল ও ফুল চাষ করে থাকেন। 4 বছর আগে আরামবাগ থেকে সাদা জামের চারা এনেছিলেন। এবার সেই গাছেই প্রথম বড় মাত্রায় ফলন হয়েছে। তার ছাদ বাগানে থোকায় থোকায় ঝুলছে সাদা জাম, যা দেখে ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষজন। বাপি সাহা জানান, স্বাদে এই সাদা জাম কালো জামকেও টেক্কা দিতে পারে। কালো জামই হবে তো এবার এখানে এই বছরই আমাকে ফল দিয়েছে, কিন্তু দেখছি একদম পুরো সাদা জাম। মানে আমিও অবাক, মানে আমি আমার লাইফে কোনোদিন এরকম হোয়াইট জাম দেখিনি। তো আমি ভাবলাম এটা জাম না কি, তবু আমি আমার একটা জাম পেরে আমার ছেলেকে বললাম, বাবা এটাকে ফটো উঠিয়ে গুগলে একবার দেখতে সার্চ করতো কী আছে এটা। তো বললো, বাবা এটা হোয়াইট জাম, থাইল্যান্ডে। তো জামটা খেতে খুবই অদ্ভুত, খুবই টেস্টি। বাপি সাহার কাছে ছাদ বাগান শুধু একটি শখ নয়, তার নেশা। দীর্ঘদিন ধরে ছাদে বিভিন্ন ফল ও ফুলের চাষ করে তিনি মানসিক শান্তি পান এবং কিছু শারীরিক সমস্যা থেকেও মুক্তি পেয়েছেন বলেই তার দাবি। তিনি বলেছেন, গাছপালার সংস্পর্শে থাকার ফলেই তার চোখের সমস্যা কমেছে এবং তিনি চশমা ছাড়াই পরিষ্কার দেখতে পান। এবং আমার ছাদের উপরে দাঁড়িয়ে আছেন, দেখুন আমার ছাদের উপরে একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে। কী জন্য? গাছের জন্য। যেহেতু গাছের হাওয়াটা আমি পাচ্ছি, ফ্রেশ হাওয়াটা। আমি সকালবেলা 6:30 ঘুম থেকে উঠে আমি ছাদে চলে আসি। আমি 8:30 অবধি ছাদে থাকি এবং 8:30 পরে নেমে আমি চা যা খাওয়ার খেয়ে তারপর বাড়িতে বেরিয়ে যাই। কিন্তু আমি এই 1.5 ঘন্টা 2 ঘন্টা দিনে সকালবেলা থাকি এবং রাত্রিবেলা যদি আমি কোনোদিন তাড়াতাড়ি বাড়ি চলে আসি, তাহলে আবার খাওয়া দাওয়া করে আবার সেই ছাদের উপরে আমি 1-1.5 ঘন্টা কাটাই। পরিবেশ রক্ষা ও মাটির টানে বাপি সাহা সকলকে ছাদ বাগান করার আহ্বান জানিয়েছেন। তিনি গাছ কাটা বন্ধ করার আবেদন জানিয়েছেন এবং আগামী দিনে আরও নতুন ও দুর্লভ প্রজাতির ফুল ও ফল ছাদ বাগানের চাষের পরিকল্পনা করেছেন। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মালদার আম একসময় যার কদর ছিল বিশ্বজুড়ে, কিন্তু পরিচর্যার অভাবে সেই খ্যাতি কিছুটা কমে গিয়েছিল। এবার সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে মালদা জেলা উদ্যান পালন দফতর এক অভিনব উদ্যোগ নিয়েছে। গাছের ডালেই আমকে বিদেশি কায়দায় প্যাকেজিং করার পদ্ধতি চালু হয়েছে। একসময় মালদার হিমসাগর, মল্লিকা, আম্রপালির মতো আম ছিল আন্তর্জাতিক বাজারে পরিচিত নাম। গুণগত মান বজায় রাখতে না পারায় সেই সুনাম কিছুটা কমে আসে। তাই মালদা উদ্যান পালন দপ্তর পরীক্ষামূলকভাবে ইংরেজবাজার ব্লকের কমলাবাড়ি এলাকায় গাছেই আমের বিশেষ প্যাকেজিং শুরু করেছেন। তো সেই জন্য মালদা উদ্যান পালন দপ্তর এবং ICAR-CISS-এর বৈজ্ঞানিকদের পরামর্শ অনুযায়ী আমি এবার প্যাকেটিং করা স্টার্ট করেছি পরীক্ষামূলকভাবে। অল্প, প্রায় 5 থেকে 7 হাজার প্যাকেটিং আমরা করব। এটা যদি আমাদের সাকসেসফুল তো হবেই, এটা সাকসেসফুল হতে গেলে আমরা পরের বছর গোটা মালদা জুড়েই আমরা চেষ্টা করব যত বেশি বিদেশে রপ্তানি করা যায়। ছোট থেকেই এভাবে প্যাকেজিং করায় আম ঝড়, বৃষ্টি, রোদ থেকে রক্ষা পাচ্ছে। এতে আমেরও রং সুন্দর হচ্ছে, মোমের মতো আস্তরণ তৈরি হচ্ছে, যা গুণগত মান বাড়ায়। রপ্তানির জন্য এমন দাগহীন আমই দরকার। এই প্যাকেজিং আমের স্বচ্ছতা ও স্বাদ বাড়বে। এটি বিদেশ ও ভিন রাজ্যে প্রচলিত থাকলেও মালদা ও এ রাজ্যে এই প্রথম। মালদা উদ্যান পালন দপ্তর মালদার আমকে ফের বিশ্বের দরবারে তুলে ধরার জন্য কৃষকদের উন্নত মানের আম উৎপাদনের প্রশিক্ষণ দিচ্ছে এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রয়োগ করছে।
কোয়ালিটি অফ আম প্রোডাকশনের জন্য বিজ্ঞানী যে রিসার্চ ফাইন্ডিংস দিয়েছেন তাতে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে মানে প্রচুর পরিমাণে যে কেমিক্যাল সার বলুন, কেমিক্যাল ফাঞ্জিসাইড বলুন, ইনসেকটিসাইড এগুলো প্রয়োগ না করে জৈবিক পদ্ধতিতে এবং যদি ব্যাগিং সিস্টেমের মাধ্যমে চাষ করা যায় তাহলে কি হবে, আমের কোয়ালিটিটা অনেক বেটার হবে। আশা করা যায় বিশেষ বিদেশি পদ্ধতি মালদার আমকে আবারও বিশ্বের দরবারে পৌঁছে দিতে সক্ষম হবে এবং মালদার আম চাষি ও ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাবে। মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। 70 বছর বয়সী কালী কিঙ্কর সেন বাঁকুড়া শহরের ভগবানবাটি গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে আরামবাগের বেনে পুকুরে থাকেন। দুই চোখ অন্ধ হলেও তার কণ্ঠের জাদুতে তিনি পথে পথে গান গেয়ে জীবিকা নির্বাহ করেন। গানই যেন তার জীবন ধারণের একমাত্র উপায়। জন্মগতভাবে দৃষ্টিহীন না হলেও 4 বছর বয়সে ভুল চিকিৎসার কারণে তিনি দৃষ্টিশক্তি হারান। অভাবের সংসারে পড়াশোনা হয়নি। মাত্র 9 বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন কালী কিঙ্কর বাবু। গ্রামোফোনে গান শুনে গান শিখতেন। পরে সঙ্গীত অধ্যাপক রংলাল মিশ্র তাকে গানের তালিম দেন। গানই এখন তার সবকিছু। তিনি নিজেই ঢোল বাজিয়ে বাউল, শ্যামা সঙ্গীত, মাটির গান, আধুনিক সব ধরনের গান পরিবেশন করেন। নিজের জীবন নিয়েও অনেক গান বেঁধেছেন। বেশিরভাগ রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি আর লোকগীতি, তার মাঝখানে এখন এই ছবির গান আধুনিক। তবে রবীন্দ্রসঙ্গীতটা আমি খুব ভালো গাই বা আমার মন থেকে খুব ভালো লাগে। অবশ্যই অন্য কিছু নয়, আমার টাকা পয়সা আর্থিক দিকে সাহায্য না করলে চলবে, খালি আমার ভরণ পোষণের রিস্কটা নিলেও যদি সেরকম সুবিধে পাই যে আমি এই জায়গায় গিয়ে শিখবো বা এরকম গিয়ে দেখাবো, অবশ্যই ইচ্ছে আছে আমার। স্থানীয়দের মতে এত প্রতিভাবান মানুষকে সরকারের এগিয়ে নিয়ে আসা উচিত। তারা মনে করেন সরকারি সহযোগিতা পেলে কালী কিঙ্কর বাবু অনেক বড় জায়গায় যেতে পারবেন। সরকারি 1000 টাকা ভাতা ছাড়া আর কিছু সাহায্যই তিনি পাননি। কালী কিঙ্কর বাবু সরকারের কাছে আবেদন জানিয়েছেন তার ভরণ পোষণের দায়িত্ব এবং একটি বাস্তু ঘর করে দিলেই তিনি বাকি জীবনটা নিশ্চিন্তে গান গেয়ে কাটিয়ে দিতে পারবেন। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।